Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully before investing. আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সাধারণভাবে আমরা মাঝে মধ্যেই ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করি বিভিন্ন ইকোনমিক্যাল নিউজ বা অন্যান্য ব্যাপারে। আমরা লাস্ট ভিডিওটা করেছিলাম কিন্তু মনে রাখবেন ইলেকশন রেজাল্টের আগের রাত্রে, আগের সন্ধ্যাবেলাতে আমরা লাস্ট ভিডিওটা করেছিলাম। তখনও মানে মোটামুটি এটা 3 তারিখ সন্ধ্যাবেলাতে করেছিলাম। 4 তারিখের রেজাল্ট তখনও ভারতবর্ষের জেনারেল ইলেকশনের রেজাল্ট তখনও আসেনি। তো সেই সময় একটা দোদুল্যমান ছিল, কি রেজাল্ট হবে জানা যাচ্ছিল না। কিন্তু আমরা তখনও বলেছিলাম যে ইলেকশন রেজাল্টের উপরে সবকিছু বিরাট কিছু ডিপেন্ড করে না। এবং যেটা ঘটলো সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে আবার একটি কোয়ালিশন গভর্নমেন্ট আমরা পেয়েছি। আমাদের সরকার গঠন হয়ে গেছে, কোয়ালিশন সরকার হয়ে গেছে এবং মোদি 3.0 এই সরকার কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে আমরা আজকের ভিডিও করছি এই সিচুয়েশনের উপরে, যেটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট লাস্ট 10 বছরে কিন্তু প্রায় 10 বছরে তো ইনফ্রাস্ট্রাকচারে প্রচন্ড এক্সপেন্ডিচার ভারতের চারিদিকে, আপনি ভারতের চারিদিকে গেলেই দেখতে পাবেন। কিন্তু যেটা বলা হচ্ছে যে লাস্ট 1 ইয়ারে অ্যাপ্রক্সিমেটলি টোটাল 19 লাখ ক্রোড় খরচা করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের পিছনে। তার কারণ ইনফ্রাস্ট্রাকচার দেখুন 3 রকমের হয়। একটা হচ্ছে মূল, যে সব থেকে বড় ক্যাপেক্স, সেটা হচ্ছে গভর্নমেন্ট ক্যাপেক্স। গভর্নমেন্ট সারা দেশের ইনফ্রাস্ট্রাকচার এমন ভাবে তৈরি করে রাখবে যে তার উপর দিয়ে আসবে প্রাইভেট ক্যাপেক্স। আদারওয়াইজ তার আগে কিন্তু প্রাইভেট ক্যাপেক্স আসবে না। আর হাউসহোল্ড ক্যাপেক্স, প্রাইভেট ক্যাপেক্স যখন সাকসেসফুলি স্প্রেড করে যাবে তখন হাউসহোল্ড তার এক্সপেন্ডিচার বাড়াবে, সাধারণ মানুষ তার এক্সপেন্ডিচার বাড়াবেন, ফ্ল্যাট কিনবেন, গাড়ি কিনবেন, অন্যান্য প্রোডাক্ট কিনবেন এবং জীবনযাত্রার মান উন্নত করবেন। তো যেটা দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার যে গত 1 বছরে 19 লাখ ক্রোড় স্পেন্ড করা হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারে। সেটা মূলত হয়েছিল কিন্তু রেল, রোড, টেলিকম, পোর্ট এবং এয়ারপোর্টে। তো এটা যেটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট কথা, তার কারণ ভারতবর্ষ হচ্ছে আজকের দিনে হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি এই মুহূর্তে। লাস্ট কোয়ার্টারে আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বলেও ছিলাম যে লাস্ট কোয়ার্টারে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ হয়েছে 8.2%, যেটা ছিল এক্সপেক্টেড। আরবিআই যে এক্সপেক্টেড যেটা করেছিল তার থেকে বেশ খানিকটা বেশি। এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথ, সেটাও আরবিআই যে এক্সপেক্ট করেছিল তার থেকে বেশি। ঠিক আছে, তো বলা হয় যে গ্রোথ ফিডস গ্রোথ, যত গ্রোথ হবে তত গ্রোথ হবে। এটা উল্টোটা হলে ভারী মুশকিল হয়ে যাবে। দেশ যত গ্রো করবে তার দেশের যে মানুষ তাদের ইকোনমি কিন্তু ট্রিকল ডাউন এফেক্টে গ্রো করবে। যদিও এখানে বিতর্ক আছে যে একটা বিশেষ সংখ্যক মানুষের হাতে প্রচুর সম্পদ থাকছে আর একদম নিচের দিকের মানুষের কাছে কম পরিমাণ সম্পদ থাকছে। এটা একটা ব্যাপার আছে এবং এটা যতটা পারা যায় এই দূরত্বটা কমিয়ে আনা সরকারের পক্ষে দরকার। এবং এই যে গ্রোথের কথা বারবার আমরা আলোচনা করছি, এর জন্য ইকোনমিক্যাল রিফর্ম দরকার। তো অনেকেই কিন্তু কনফিউশনে এই মুহূর্তে আছেন, আজকের দিনে এই রেজাল্ট হয়ে যাওয়ার পরেও আজকের দিনে কনফিউশনে আছেন যে এখন তো কোয়ালিশন গভর্নমেন্ট, তো কোয়ালিশন গভর্নমেন্টে ইকোনমিক্যাল রিফর্মটা কিভাবে হবে বা ওই ফাস্ট রেটে হয়তো হবে না। এটা একটা চিন্তার ব্যাপার। কিন্তু অনেক মার্কেট এক্সপার্টদের বক্তব্য যে অনেক রিফর্মস আছে যে রিফর্মস গুলো এক্সিকিউটিভ ইন নেচার, মানে সেটার জন্য কিন্তু সেই সব রিফর্মের জন্য বারবার পার্লামেন্টে যাওয়ার দরকার পড়ে না বা ভোট নেওয়ারও দরকার পড়ে না, এক্সিকিউটিভ ইন নেচার। আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আজকের ইকোনমিক টাইমস একটা নিউজ আছে যে পারফরমেন্স পিএলআই স্কিম, যেটা ইলেকট্রিক্যাল ভেহিকেলসে গত 3 বছর ধরে দেওয়া হচ্ছে, এবছরও ইলেকট্রিক্যাল ভেহিকেলসে প্রায় 10,000 crore রুপিস
পিএলআই পারফরমেন্স লিঙ্ক ইনসেন্টিভ স্কিম, এটা যারা ম্যানুফ্যাকচারার তাদেরকে দেওয়া হচ্ছে। তো এইসব ডিসিশনের জন্য কিন্তু সরকারের লোকসভায় যাওয়ার দরকার পড়ে না। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করি এই মুহূর্তে, যেহেতু আমরা আগেও বলেছি যে আমাদের দেশ হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এবং এই ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে আমরা লাস্ট 10 বছর যেটা দেখেছি যে আমাদের সার্ভিস সেক্টরের গ্রোথটা 50 জিডিপির মধ্যে 50 to 55% সার্ভিস সেক্টর থাকতো, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরটা অনেক কম থাকতো। ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথ না করলে আপনার এই আমাদের গ্রোথটাও 7-8%-এর উপরে যাবে না এবং কর্মসংস্থানও হবে না। এই মুহূর্তে কিন্তু আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং জিডিপিতে ম্যানুফ্যাকচারিং এর গ্রোথ রেট হচ্ছে 14%। এবার বলে রাখা দরকার যে 1982-তে সাউথ কোরিয়াতে ম্যানুফ্যাকচারিং সেক্টরে জিডিপি গ্রোথ রেট ছিল 14%, যেটা তার 28 বছর পরে দাঁড়ায় প্রায় 30%। তো আমাদেরও কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর এই জায়গাটা থেকে গ্রো করবে। নেক্সট পয়েন্টে আসি, এটাও একটা অত্যন্ত আন্ডারলাইন করার মতো পয়েন্ট। এই মুহূর্তে ভারতে 1600 গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এই মুহূর্তে ভারতে অ্যাক্টিভ আছে। গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার যেখান থেকে এক্সপোর্ট হচ্ছে ইন্ডিয়াতে, মেক ইন ইন্ডিয়া এই স্লোগানটাকে সাকসেসফুল করে ইন্ডিয়াতে বাইরে এক্সপোর্ট করা হচ্ছে। এবং এই যে 1600 গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, তার মধ্যে 700 গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার হচ্ছে যে কোভিড এর পরে তারা এসেছে, তাদের কোভিড এর পরে এসেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা প্রত্যেকেই ইউজ করি কিন্তু আমরা ব্যাপারটা খেয়াল করি না যে মাসে প্রায় 1400 কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে ইউপিআই মাধ্যমে, যেটা আগে ছিল না। এটা পুরোপুরি আগে ক্যাশ ট্রানজাকশন ছিল। 1400 crore রুপিস ট্রানজাকশন হচ্ছে ইউপিআই এর মাধ্যমে, যেই টাকাটা সাধারণ মানুষের, গরিব মানুষের, দোকানপাট যাদের দোকান আছে তাদের এই টাকাটা ডাইরেক্টলি ব্যাংকে ঢুকে যাচ্ছে। তার মানে ক্যাশের ট্রানজাকশন হচ্ছে না, টাকাটা ব্যাংকে জমা পড়ছে। তো ব্যাংকে জমা পড়লেই কিন্তু তার কিন্তু একটা ওয়েলথ জেনারেট করবার সম্ভাবনা আছে। নেক্সট পয়েন্টে আমরা আসি যে আরবিআই বারবার তাদের পলিসি মিট করছে, কিন্তু যেহেতু ফেডারেল রিজার্ভ, কারণ সারা পৃথিবীতেই এই মুহূর্তে গ্রোয়িং ইকোনমিতে, বিশেষ করে আমাদের মতো গ্রোয়িং ইকোনমিতে ইনফ্লেশন রেটটা একটু সামান্য হাইয়ের দিকে আছে, খুব হাই নয়, কিন্তু আরবিআই এর কমফর্ট লেভেলের থেকে হাইয়ের দিকে আছে। আর বিশেষ করে ফুড ইনফ্লেশন রেটটা সেটাও কিন্তু হাইয়ের দিকে আছে। ফলে ফেডারেল রিজার্ভও রেট কাট করতে পারছে না, ফলে আরবিআইও রেট কাট করতে পারছে না। কিন্তু এক্সপেক্টেড যে এই বছরের থার্ড কোয়ার্টার থেকে হয়তো রেট কাট চালু হবে। রেট কাট না হওয়া সত্ত্বেও আমাদের হাউজিং সেক্টরে, যেটা মুম্বাই থেকে খবর আসছে যে হাউজিং সেক্টরে কিন্তু বুম চলছে, মানে যে কোনো ভালো জায়গার আবাসন, ভালো জায়গার যে হাউজিং। এবং আপনারা মনে রাখবেন যে চায়না কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে যখন গ্রোথ করেছিল, চায়নার একটা বিশাল অংশ ছিল হাউজিং সেক্টরের উপরে, যদিও ওরা ওদের তুলনায় অনেক বেশি ক্যাপেক্সটা করে ফেলেছিল, ও সেটা আমাদের দেশে সেটা হওয়ার দরকার নেই। তো হাউজিং সেক্টর ইম্পর্টেন্ট কেন? হাউজিং সেক্টরের মধ্যে স্টিল থাকবে, সিমেন্ট থাকবে, রং কোম্পানি থাকবে, ইন্টেরিয়ার কোম্পানি থাকবে, এরকম প্রায় 70টা বিজনেস হাউজিং সেক্টরের মধ্যে কভার করে। আমরা পরের পয়েন্টটা আপনাদের জানাতে চাই, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোভিড এর আগে আমাদের টপ 500 যে কোম্পানি, টপ 500 কোম্পানির টোটাল প্রফিট ছিল ইয়ারলি 3,80,000 কোটি টাকা। এই মুহূর্তে কারেন্ট ইয়ারে, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে টপ 500 কোম্পানির টোটাল প্রফিট হচ্ছে 14 লাখ কোটি টাকা, 14 লাখ crore রুপিস। এইটাকে আমি রিকোয়েস্ট করব আন্ডারলাইন করবেন এই ফিগারটার নিচে। 14 লাখ crore। আমরা শুধুই সেন্সেক্স বাড়াটা দেখেছি, কিন্তু আমরা কর্পোরেট আর্নিং যে কত বেড়েছে সেটা কিন্তু আমরা খেয়াল করিনি। এবার কর্পোরেট প্রফিট বাড়া মানে কিন্তু শুধুই কর্পোরেটের যিনি মালিক, প্রমোটার, শুধুই তিনি বড়লোক হচ্ছেন, অবশ্যই তিনি বড়লোক হচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কর্পোরেট প্রফিট কিন্তু স্যালারিতেও ডিস্ট্রিবিউট হচ্ছে, ডিভিডেন্ডেও ডিস্ট্রিবিউট হচ্ছে।
যারা তার শেয়ার কিনে রেখেছেন, মিউচুয়াল ফান্ড কিনে রেখেছেন, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট হচ্ছে, স্যালারিতে ডিস্ট্রিবিউট হচ্ছে। সেখানে যারা কাজ করে ভেন্ডার, মানে যারা মূলত এমএসএমই, বড় কর্পোরেট টপ 500 এর নিচে যারা কাজ করে মূলত এমএসএমই, তো তাদেরও কিন্তু কোটি কোটি টাকা রোজগার হচ্ছে। তো তার মানে এমপ্লয়মেন্ট জেনারেট কিন্তু হচ্ছে। এবার আমরা শেষ দিকে আসি, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে গ্লোবাল এমার্জিং মার্কেট ইন্ডেক্স। যে গ্লোবাল এমার্জিং মার্কেট ইন্ডেক্স দেখেই কিন্তু ফরেন ইনভেস্টররা তাদের এমার্জিং মার্কেট ফান্ডে বিনিয়োগ করে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের এমার্জিং মার্কেট ফান্ড আছে, তারা কিন্তু এমার্জিং মার্কেটের ইন্ডেক্স দেখে ইনভেস্ট করে। আজ থেকে 10 বছর আগে ইন্ডিয়ার ওয়েটেজ ছিল 6%, চায়নার ওয়েটেজ ছিল 20%। কিন্তু আজকের দিনে 10 বছর পরে আজকে ইন্ডিয়ার ওয়েটেজ হচ্ছে 19%, চায়নার ওয়েটেজ হচ্ছে 25%। তার মানে আমরা গ্যাপটা কিন্তু অনেকটা কমিয়ে এনেছি। যেটা 6% 20%, সেখান থেকে আমরা 19% 25%-এ আমরা চলে এসেছি কিন্তু। ফলে ফরেন বিনিয়োগ আসতে বাধ্য। পরিশেষে যেটা আমরা বলতে চাই যে এই মুহূর্তে আমরা পৃথিবীর 5th লার্জেস্ট ইকোনমি, আপনারা সবাই জানেন। আমাদের টোটাল জিডিপি 3.7 ট্রিলিয়ন ডলার, সেটাও আপনারা জানেন। এবং আমাদের দেশের মানুষের এখন পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,500। এটা এই মুহূর্তে এই পার ক্যাপিটা ইনকাম কিন্তু চায়নার ছিল মোটামুটি 2008 সালে, এবং সেখান থেকেই কিন্তু চায়না একটা ম্যাসিভ জাম্প নেয়। তো এই $2,500 কিন্তু এইটা কিন্তু একটা কনজাংশন পয়েন্ট। তো এখান থেকে কিন্তু গ্রোথ হবার ম্যাসিভ সম্ভাবনা। এবং আমি কয়েকদিন আগেই স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপের গ্লোবাল চেয়ারম্যানের ইন্টারভিউ গতকালই মনে হয় টিভিতে দেখছিলাম। তিনিও বললেন যে 2027-এর মধ্যে ইন্ডিয়া উইল বি 3rd লার্জেস্ট ইকোনমি। তো এই কিছু ইনফরমেশন দিয়েই আমরা আমাদের ভিডিওটা আজকে শেষ করলাম। আমাদের সঙ্গে থাকবেন। আর একটা অনুরোধ থাকলো, প্লিজ ভিডিওটা লাইক করবেন, যদি সম্ভব হয় শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কথা তাহলে আপনাদের কাছে পৌঁছবে। অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।